স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পুরনো ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযানে ২০ বছরের পুরনো বাস এবং ২৫ বছরের পুরনো ট্রাক ধরা হচ্ছে। বিআরটিএ বলছে দেশে বর্তমানে ৭৫,০০০-এরও বেশি মেয়াদ উত্তীর্ণ যানবাহন চলাচল করছে। এর মধ্যে ঢাকা শহরে ৫,৫০০ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্যাঙ্ক লরি রয়েছে। দর্শক, বিআরটিএর অভিযান নিয়ে আরও জানাতে ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে এবং রাস্তাঘাটে বাস বা যানবাহন চলাচল কেমন দেখছেন? সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক থেকে মেয়াদ উত্তীর্ণ বাসগুলোকে তুলে নিতে কিন্তু গতকালকে থেকে বিআরটিএ সারা দেশব্যাপী অভিযান চালাচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে আমি এই মুহূর্তে রয়েছি ফার্মগেট, এখানেও কিন্তু বিআরটিএ অভিযান চালাচ্ছে। আপনি যদি একটু দেখাতে চেষ্টা করি, আমার পাশে দেখবেন যে প্রচুর গাড়ির সারি তৈরি হয়েছে। এই সব গাড়িগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে কিন্তু এই গাড়িগুলোকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া রাস্তায় কিন্তু এই অভিযানের খবর শুনে কিন্তু রাস্তায় গাড়ির সংকট দেখা দিয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এখনও যদি আপনাকে একটু দেখায়, আপনি দেখবেন যে আমার সামনে ফার্মগেটের এই রাস্তাটি, যে রাস্তাটিতে সবসময় ব্যস্ত থাকে, কিন্তু সেই রাস্তাটি কিন্তু আজকে পুরোপুরি খালি। এখানে কিন্তু খুব একটা বাস দেখা যাচ্ছে না। শুধুমাত্র যে সকল বাসগুলোর ফিটনেস রয়েছে সেই বাসগুলো কিন্তু এখন রাস্তায় আছে। এছাড়া ফিটনেসবিহীন যেই বাসগুলো পাওয়া যাচ্ছে, সেই সবগুলো বাসকে কিন্তু ধরে কিছু বাসকে ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে বা কিছু বাসকে মামলা দেওয়া হচ্ছে। এই ফিটনেসবিহীন এই মেয়াদ উত্তীর্ণ বাসের পাশাপাশি যে সকল বাসের ইন্ডিকেটর ঠিক নাই বা রেগুলার সমস্যার জন্য যেই মামলাগুলো আছে সেই মামলাগুলো দেওয়া হচ্ছে। যাত্রীরা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে এরকম অভিযানটা যদি সব সময় পরিচালনা করা হয় তাহলে কিন্তু সড়কে এই মেয়াদ উত্তীর্ণ বাসগুলো থাকে না এবং সড়ক দুর্ঘটনা কমে আসে। বিআরটিএর পক্ষ থেকে আমাদেরকে যেরকমটা জানানো হয়েছে যে ২০ বছরের অধিক বয়সী যে সকল বাস, মিনিবাস আছে সেগুলোকে কিন্তু সড়ক থেকে তুলে নেওয়া হচ্ছে এবং যে সকল বাণিজ্যিক যেসব কাভার্ড ভ্যানগুলো আছে সেগুলোর বয়স কিন্তু ২৫ বছর। ধন্যবাদ হামিম। পুরনো গাড়ির বিরুদ্ধে রাজধানীতে বিআরটিএর অভিযান নিয়ে জানালেন সহকর্মী ফাহিয়ান হামিম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১৬তম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এ বৈঠক বিকেল পর্যন্ত চলবে। আজ প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ার চেষ্টা করবে কমিশন। কমিশনের সহ সভাপতি জানিয়েছেন এরই মধ্যে ৮টি বিষয়ে একমত হয়েছে সবাই। ৩১শে জুলাইয়ের মধ্যে ঐকমত্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় কমিশন। তত্ত্বাবধায়ক সরকার সহ যেসব বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত চূড়ান্ত মতামত জানানোর আহ্বান জানান তিনি। যে সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেগুলো এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে বলতে হবে যে আমরা এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অফ ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ যদি দ্বিমত পোষণ করেন তাহলে সেই দ্বিমতটা আপনারা পোষণ করতে পারেন, সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি আজ অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি ও ফেনীতে। এজন্য খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার মোড়ে জড়ো হতে শুরু করেছেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা পৌঁছালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা পদযাত্রা করবেন। পরে শাপলা চত্বরে মুক্ত মঞ্চে পথসভা করার কথা রয়েছে তাদের। কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য সমাবেশস্থল ও এর আশেপাশে ৬০০-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও। রাঙামাটিতে পথসভা শেষে ফেনী যাবেন এনসিপি নেতারা। খাগড়াছড়িতে এনসিপির কর্মসূচির খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন জেলা রিপোর্টার কানন আচার্য। যাত্রার অংশ হিসাবে এনসিপির জাতীয় নেতৃবৃন্দরা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা সকালবেলায় খাগড়াছড়ির রাঙ্গাপানি এলাকা হয়ে মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার এলাকায় এসে
এসে ওখানে পদযাত্রার মাধ্যমে তারা খাগড়াছড়ির শাপলা চত্বরে জনসভা করার কথা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ি পৌরসভার মুক্তমঞ্চ এলাকায়। এই জায়গায় তাদের জনসভা হওয়ার কথা রয়েছে। তবে এনসিপির এই সমাবেশকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসন 620 জন পুলিশ মোতায়েন করেছে, সেই সাথে মোতায়েন করেছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা নজরদারি। তবে এখনও পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দরা খাগড়াছড়িতে এসে পৌঁছেনি। তবে এনসিপির এই জনসভাকে কেন্দ্র করে জনমনে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার 5 দিন পর গোপালগঞ্জে কারফিউ ও 144 ধারা তুলে নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জীবনযাত্রা। সকাল থেকে রাস্তায় জনসমাগম দেখা গেছে। শহরের বিভিন্ন ওষুধের দোকান, খাবারের দোকান সহ বিভিন্ন দোকান খুলতে শুরু করেছে। ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে। তবে গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে অনেকে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে এ পর্যন্ত 4 হত্যা মামলা সহ 8টি মামলা করা হয়েছে। এতে আসামি 8,408 জন। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 321 জনকে। ভারত থেকে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিচু এলাকায় পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী 24 ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির শঙ্কা জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের কিছু প্রদেশে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী 3 দিন রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি 321 সেন্টিমিটার বেড়েছে। এদিকে ঢাকা সহ দেশের 7 জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আন্তর্জাতিক। গেল 24 ঘণ্টায় অধিকৃত গাজায় ইসরায়েলি হামলায় 115 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 93 জন বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। এছাড়া উপত্যকার উত্তরের রাফা ও খান ইউনিস শরণার্থী শিবিরে 19 প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে লন্ডনের রয়্যাল অপেরা হাউসে অনুষ্ঠান চলাকালে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্যালেস্টাইনি পতাকা হাতে প্রতিবাদ জানান এক অভিনেতা। এদিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাপানে রোববার অনুষ্ঠিত উচ্চকক্ষের নির্বাচনে এলডিপি কোমেইতো জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সরকারের ওপর চাপ বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 248টি আসনের মধ্যে নির্বাচন ছিল 124টিতে। এনএইচকে জানিয়েছে ক্ষমতাসীন জোট 47 আসন পেয়েছে, যেখানে প্রয়োজন ছিল অন্তত 50টি। চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, কর হ্রাস এবং অভিবাসন নীতির ইস্যুতে বিরোধী দলগুলো এবার তুলনামূলক ভালো ফল করতে পারে বলেও মনে করা হচ্ছে। উচ্চকক্ষে নিয়ন্ত্রণ হারানোর পর এই ফল প্রধানমন্ত্রী ইশিবারের অবস্থানকে আরও দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খেলার খবর। মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ, যেখানে অন্তত ড্র করলেই চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দল। 15 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে আছে বাংলাদেশ। নেপাল 12 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে। তাই আজ নেপাল জিতলে 2 দলেরই পয়েন্ট সমান হবে। আসরের বায়োলজি অনুযায়ী এরপর হেড টু হেডেও 2 দল থাকবে সমান অবস্থানে। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে নেপালের মেয়েরা। তাই শিরোপা নিশ্চিত করতে হলে ড্র ছাড়া কোনো পথ নেই বাংলাদেশের। তবে 2023 সালের আসরে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। আসরে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।